ওয়েলকাম ফ্রেন্ডস টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল অফ স্টাডিজ। আজকের ভিডিওতে আমাদের থাকছে ক্লাস 8-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার যে ইংলিশ কোশ্চেন, সেটা রিসেন্টলি যেটা দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এই প্যাসেজটা পড়ে আমাদের নিচের উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে? তাহলে কি বলছে, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার কি করেছিল? ইংল্যান্ডকে শান্তি এবং প্রগতি উপহার হিসেবে দিয়েছিল। আমরা স্টোরিটা সবাই মোটামুটি পড়েছি যে তার আগে কি চলছিল, সেখানে অ্যানার্কি চলছিল। কিং আর্থারের রাজা হওয়ার আগে সেখানে একটা আহ, বিশৃঙ্খল পরিস্থিতি চলছিল। কমপ্লিট অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার চলছিল, কোনো রকম আইন কানুন কিছু ছিল না। তো তারপরে কিং আর্থার যখন রাজা হলো তখন কি হলো, সে পিস অ্যান্ড প্রসপারিটি অফার করলো ইংল্যান্ডকে। তার কারণেই কিন্তু ইংল্যান্ডে আবার শান্তি এবং প্রগতি ফিরে এলো। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। তাহলে লোভী ব্যারন যারা ছিল তারা কিন্তু এই কিং আর্থারের প্রতি খুশি ছিল না, কারণ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। জেন্টল মানে কি? জেন্টল মানে হচ্ছে নম্র নম্র, আর জাস্ট মানে ন্যায়পরায়ণ। তাহলে সে যে নম্র ভদ্র ছিল, তারপর ন্যায়পরায়ণ ছিল, সেই জন্য তাকে তার প্রতি তারা খুশি ছিল না। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনিভার। সে কাকে বিয়ে করেছিল? সুন্দরী লেডি গুইনিভারকে বিয়ে করেছিল, যিনি ছিলেন ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, কর্নওয়ালের রাজার মেয়ে। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। তার বিয়ের দিনে, ওয়েডিং ডেতে, মার্লিন তাকে নিয়ে যায় কোথায়? একটা রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, একটা মণ্ডপে নিয়ে যায়। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লুতে সেটা কালারফুল ছিল, কালার করা ছিল, রং করা ছিল। তাহলে এটা যদি আমাদের কোশ্চেনে দেয় যে কেমন কালার ছিল, তাহলে আমরা বলতে পারবো পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। ঠিক আছে, ডার্ক ব্লু। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেটা ছিল মার্বেলড। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল। আর রুমের একদম মধ্যেখানে একটা ওক টেবিল ছিল, ওক গাছের টেবিল ছিল, যেটা বিশাল এবং গোলাকার ছিল। রিচলি কার্ভড, সেটা খোদাই করা ছিল, অনেক ডিজাইন নকশা করা ছিল। কেপেবল অফ সিটিং 50 পিপল, যেটাতে 50টা লোক বসতে পারতো। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডেভোটেড নাইটস। তাহলে এটাই ছিল সেই বিখ্যাত গোল টেবিল, যার চারিদিকে কিং আর্থারের ডেভোটেড, অর্থাৎ কিং আর্থারের যে আর্থারের কাছে উৎসর্গ করে দিয়েছে নিজেদেরকে, সেরকম যে নাইটরা, সেই নাইটরা কিন্তু বসতো। দিস নাইটস প্রমিস দ্যাট, তারা কথা দিয়েছিল যে, কাকে কথা দিয়েছিল? কিং আর্থারকে কথা দিয়েছিল। কি কথা দিয়েছিল? দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দের সাহায্য করবে। বি জেন্টেল টু দ্য উইক, যারা দুর্বল তাদের প্রতি নম্র হবে। অ্যান্ড পানিশ দ্য উইকেট, এবং যারা দুষ্ট তাদেরকে শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভোজ, ভোজ মানে শপথ, তাদের এই শপথ রাখতে তারা কি করেছিল? দ্য নাইটস আন্ডার টু কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। তাহলে অনেক বিপজ্জনক, অগুন্তি, কাউন্টলেস মানে অসংখ্য, অসংখ্য হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার, অনেক বিপজ্জনক অভিযান করেছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, তাদের এই ভালোত্ব এবং তাদের দয়ালুর কাহিনী গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। বেশ, এই গেল প্যাসেজ। তাহলে নাম্বার এটা দেখো কি বলছে, দ্য রেইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড। তাহলে প্রথম লাইনই উত্তরটা দেওয়া আছে। তাহলে আমরা উত্তরগুলো চলে যাব নিচে, ঠিক আছে? তাহলে এটা কি হবে দেখো, প্রথমেই এখানে আমরা পেয়ে যাব যে প্রসপারিটি অ্যান্ড যে পিস যে ব্যাপারটা আছে, সেটা উত্তর হয়ে যাবে। তাহলে এর উত্তর কি হবে? দ্য রেইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড, ইংল্যান্ডকে কি গিফট করেছিল কিং আর্থারের রাজত্বটা? পিস অ্যান্ড প্রসপারিটি, পিস অ্যান্ড প্রসপারিটি। তাহলে দেখো এবার নিচের দিকে চলে আসো, উত্তরের দিকে। আমরা লিখেছি এখানে যে এই, দ্য রেইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড পিস অ্যান্ড প্রসপারিটি। আর্থারের রাজত্ব ইংল্যান্ডকে কি করেছিল? শান্তি এবং প্রগতি প্রদান করেছিল। তারপরে নাম্বার 2, লেডি গুইনেভার ওয়াজ দ্য ডটার অফ। লেডি গুইনেভার কার ডটার ছিল? দ্য কিং অফ কর্নওয়াল, কর্নওয়ালের ডটার ছিল। কর্নওয়ালের রাজা, কর্নওয়ালের রাজার মেয়ে ছিল, ঠিক আছে? নাম্বার 3, দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। তাহলে দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড, আমরা টেক্সট পড়ার সময়তেই বললাম যে ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু দুটো কালারের কথা বলা হয়েছে, ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, ঠিক আছে? তো এবার কি আছে কোশ্চেন আনসার। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, হোয়াই ওয়্যার দ্য ব্যারন্স আনহ্যাপি, কেন ব্যারন্সরা আনহ্যাপি ছিল? কেন ব্যারন্সরা আনহ্যাপি ছিল? কি বলেছে কোশ্চেন? ফার্স্ট কোশ্চেন কি বলেছে? হোয়াই ওয়্যার দ্য ব্যারন্স আনহ্যাপি, ব্যারন্সরা কেন আনহ্যাপি ছিল?
তাহলে আমরা আগেই বললাম যে ব্যারন্সরা কেন কেন আনহ্যাপি ছিল, কারণ হচ্ছে যে নতুন রাজা হয়েছে অর্থাৎ কিং আর্থার ছিল খুব জেন্টেল অ্যান্ড জাস্ট, সেটাই কারণ, এবং তার জন্য তারা তাদের যে ইচ্ছা মতো যে দুষ্কর্মগুলো তারা করে যাচ্ছিল সেগুলো তারা আর ক্যারি আউট করতে পারছিল না, তাহলে এটাই তার কারণ আনহ্যাপি হওয়ার। ঠিক আছে, তো আমরা উত্তরে কি লিখেছি দেখে নেবো এবার। দেখো, দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। এটা কিন্তু মেন কারণ। ঠিক আছে, দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, সো দে কুড নো লঙ্গার ক্যারি আউট দেয়ার মিসচিপস। ক্যারি আউট মানে ক্যারি আউট মানে হচ্ছে তোমার কার্যনির্বাহ করা। ঠিক আছে, এখানে ক্যারি আউট মানে ওবে নয়। সো দে কুড নো লঙ্গার সো দে কুড নো লঙ্গার ক্যারি আউট দেয়ার মিসচিপস, তাই তারা তাদের যে মিসচিপগুলো দুষ্কর্মগুলো তারা এতদিন করে আসছিল সেটা কিন্তু তারা আর করতে পারছে না। ঠিক আছে, পারছিল না। ডিউরিং দ্য রেইন অফ সাচ অ্যান আইডিয়াল কিং লাইক আর্থার, এরকম একটা আদর্শ রাজা, আর্থারের মধ্যে এরকম একটা আদর্শ রাজা রাজত্বকালে তারা কিন্তু তাদের এই দুষ্কর্মগুলো আর চালিয়ে যেতে পারছিল না। ঠিক আছে, তাহলে দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, সো দে কুড নো লঙ্গার ক্যারি আউট দেয়ার মিসচিপস ডিউরিং দ্য রেইন অফ সাচ অ্যান আইডিয়াল কিং লাইক আর্থার। হলো, তাহলে প্রথম কোশ্চেনের উত্তর আমাদের হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কি বলছে, যে গিভ আ ব্রিফ ডেসক্রিপশন, ব্রিফ মানে সংক্ষিপ্ত, তাহলে গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টুক কিং আর্থার। মার্লিন যেখানে কিং আর্থারকে তার ওয়েডিং ডেতে নিয়ে গেছিল যে প্যাভিলিয়নে, সেই প্যাভিলিয়নটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলেছে। তাহলে আমরা লিখেছি কি দেখি, দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড ক্রিমশন অ্যান্ড ডার্ক ব্লু। তাহলে কি লিখেছি, যে দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড crimson and dark blue. The floor of it was marbled. The floor of it, ওটা যে মেঝেটা যেটা ছিল সেটা কি ছিল, মার্বেলড ছিল। And in the middle of the room there was a huge round and richly carved oak table. তাহলে রুমের ঠিক মধ্যেখানে কি ছিল, একটা বিশাল গোল আহ, সমৃদ্ধভাবে নকশা করা, অনেক রকমের নকশা করা, কার্ভ করা অর্থাৎ খোদাই করে নকশা করা আছে এমন একটা ওক টেবিল, ওক গাছের টেবিল, কেপেবল অফ সিটিং 50 পিপল, যেটাতে 50টা লোক বসতে পারতো। তাহলে আমাদের সংক্ষিপ্ত বিবরণ কিন্তু হয়ে গেল। দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, দ্য ফ্লোর অফ ইট ওয়াজ মার্বেলড, অ্যান্ড ইন দ্য মিডল অফ দ্য রুম দেয়ার ওয়াজ এ হিউজ রাউন্ড অ্যান্ড রিচলি কার্ভড ওক টেবিল কেপেবল অফ সিটিং 50 পিপল। হয়ে গেল। নেক্সট নাম্বার 3 দেখো কি বলছে, যে হোয়াট ডিড দ্য নাইটস প্রমিসড কিং আর্থার। নাইটসরা কিং আর্থারকে কি প্রমিস করেছিল, কি প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে দ্য নাইটস প্রমিসড কিং আর্থার দ্যাট, দ্য নাইটসরা কিং আর্থারকে কথা দিয়েছিল যে দে উড হেল্প দ্য পুয়ার, তারা অসহায়দের, এখানে অসহায় পুয়ার মানে ঠিক আছে, দে উড হেল্প দ্য পুয়ার, তারা কিন্তু যা বা পুয়ার বা হেল্পলেস তাদেরকে কিন্তু তারা হেল্প করবে। বি জেন্টেল টু দ্য উইক, তারা যারা দুর্বল তাদের প্রতি নম্র হবে। অ্যান্ড পানিশ দ্য উইকেট, এবং যারা দুষ্ট তাদেরকে শাস্তি দেবে। তাহলে দ্য নাইটস প্রমিস কিং আর্থার দ্যাট দে উড হেল্প দ্য পুয়ার, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইকেট। হয়ে গেল, পানিশ দ্য উইকেট। নেক্সট দেখো, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, তো ন্যারেশন চেঞ্জ আছে, অ্যাক্টিভিটি 2টা বলছি, ন্যারেশন চেঞ্জ আছে। তাহলে প্রথম সেন্টেন্সটা কি বলেছে দেখো, অর্থাৎ ডাইরেক্ট দেওয়া আছে, আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সে কি বলছে, মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। তাহলে এটা আমরা বুঝতে পারছি কি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। তাহলে মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, আমরা কি লিখবো, মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। এখানে যেহেতু রিপোর্টিং ভার্বটা সেড আছে তার জন্য আমাদেরকে পাস্ট ইন্ডিকেটিভ মডাল ইউজ করতে হবে, তার জন্য মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, গড মাইট ব্লেস মি। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে ডাইরেক্ট স্পিচে যে সেন্টেন্সই থাকুক না কেন, ডাইরেক্ট স্পিচে যে সেন্টেন্সই থাকুক না কেন, আমাদের কিন্তু সেটাকে ইনডাইরেক্টে যখন নিয়ে আসবো তখন আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। তার জন্য আমরা মেয়েটাকে আগে লিখতে পাবো না, তার জন্য গডের পরে মাইট চলে গেল। তাহলে কি হয়ে গেল, মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। নেক্সট দেখো, দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার, পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাহলে পুলিশ অফিসার অর্ডার নট টু গো দেয়ার, এটা করতে পারি। অথবা আমরা এটাও করতে পারি, দ্য পুলিশ অফিসার ফরবেড টু গো দেয়ার, দুটোই কিন্তু কারেক্ট। দ্য পুলিশ অফিসার অর্ডার্ড, আমি এখানে যেটা লিখেছি, দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার, নট টু গো দেয়ার, যেহেতু ডোন্ট আছে তার জন্য নট টু গো দেয়ার হয়ে যাবে।
ঠিক আছে। নাম্বার 3 দেখো, রবি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। এখানে রিপোর্টিং ভার্বটা কিসে আছে? পাস্টে আছে, তার জন্য আমাদের হিসাব মতো টেন্স চেঞ্জ করতে হয়। কিন্তু এটা যেহেতু দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা হচ্ছে মানে সার্বিক সত্য, ঠিক আছে, সর্বজনীনভাবে সত্য। তাহলে সেই ইউনিভার্সাল ট্রুথ যে সেন্টেন্সগুলো হয়, রিভিল করে, যে সেন্টেন্সগুলো ইউনিভার্সাল ট্রুথ রিভিল করে, সেই সেন্টেন্সগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ সেটা যে টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকবে, সেটা প্রেজেন্ট টেন্সেই আমাদেরকে লিখতে হবে। রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকা সত্ত্বেও আমাদেরকে কিন্তু সেই টেন্সটাই মেনটেন করতে হবে, অর্থাৎ আমরা পাস্টে করতে পারবো না। তার জন্য কি হয়ে গেল, শুধুমাত্র দ্যাট লিঙ্কার হিসেবে বসলো, রবি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। রবি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান হয়ে গেল, ওইটাই দেখে দেখে লিখে দিলাম। নাম্বার 4, দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। হেডমাস্টার সেড টু মি, তাহলে এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে প্রশ্ন করছে, তাহলে আক্স লিখতে হবে আমাদেরকে। তাহলে দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। আমরা জানি WH টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যে WH ওয়ার্ডটা থাকে, সেটা কিন্তু লিঙ্কারের মতো কাজ করে। তাহলে এখানে দেখো হোয়ারটাই লিঙ্কারের মতো কাজ করছে, ঠিক আছে, তার জন্য এখানে দ্যাট বসেনি। তাহলে দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড, হেডমাস্টার আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় থাকতাম। হয়ে গেল। যেহেতু এটা হোয়ার ডু ইউ লিভ আছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট আছে, সিম্পল প্রেজেন্টে থাকলে আমাদের কিসে করতে হয়? সিম্পল পাস্টে করতে হয়। তাহলে আমরা সেটাই করেছি, হোয়ার আই লিভড করে দিয়েছি, আমাকে জিজ্ঞাসা করেছিল বলে এখানে আই হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার দেখো নেক্সট আমরা যাব, কোশ্চেনটা একবার ফলো করব। কোশ্চেনে কি বলেছে, যে ক্লাসিফাই দ্য প্রিন্সিপাল ক্লজ and the subordinate clause of the following sentences and write them in the table given below। তাহলে ক্লাসিফাই করতে বলেছে কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা আমাদেরকে ক্লাসিফাই করতে বলেছে। তারপরে কি বলেছে, সেটাকে ক্লাসিফাই করার পরে আমাদেরকে যে নিচে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলে লিখতে হবে, অর্থাৎ কোন প্রিন্সিপাল ক্লজের ঘরে প্রিন্সিপাল ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের ঘরে সাবঅর্ডিনেট ক্লজ। হলো, বেশ। তাহলে এবার এখানে দেখো সেন্টেন্সগুলো আমরা একবার দেখে নেবো চট করে। সেন্টেন্সগুলো কি বলছে, অ্যাজ ইট ইজ রেইনিং আই উইল নট গো আউট। অ্যাজ ইট ইজ রেইনিং আই উইল নট গো আউট, ঠিক আছে। তাহলে এই যে অ্যাজ ইট ইজ রেইনিং আই উইল নট গো আউট আছে, এখানে কোনটা প্রিন্সিপাল ক্লজ হবে আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ হবে বা ডিপেন্ডেন্ট ক্লজ হবে? তাহলে কোনটা প্রিন্সিপাল ক্লজ হবে? এই যে আই উইল নট গো আউট, এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। আই উইল নট গো আউট এইটুকু হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। তাই এইটুকু আমরা কোথায় লিখবো? প্রিন্সিপাল ক্লজের ঘরে লিখবো। আর অ্যাজ ইট ইজ রেইনিংটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অ্যাজ ইট ইজ রেইনিংটা আমরা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের ঘরে লিখবো। তারপরে দেখো, ইট ইজ সার্টেন দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। তাহলে এখানে কোনটা হয়ে যাবে? ইট ইজ সার্টেনটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। তারপরে এই যে দ্যাট থেকে পুরো ব্যাপারটা, অর্থাৎ দ্যাট এ বার্কিং ডগ ডাজন্ট বাইট, এই যেটা আছে যে দ্যাট এ বার্কিং ডগ ডাজন্ট বাইট, এইটা গোটাটা হয়ে যাবে কি? ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তারপর নেক্সট দেখো, দিস ইজ দ্য প্লেস ওয়্যার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এই যে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এই পার্টটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ, আর দিস ইজ দ্য প্লেসটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, দিস ইজ দ্য প্লেসটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার থেকে একদম রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন পর্যন্ত হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ দ্য প্লেসটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ, দিস ইজ দ্য প্লেসটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্নটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তারপরে নাম্বার 4 দেখো, হোয়াট ই সেজ ইজ নট ট্রু। এই যে এখানে আছে হোয়াট ই সেজ ইজ নট ট্রু, তাহলে এখানে ইট ইজ নট ট্রু, তাই তো? হোয়াট ইজ নট ট্রু, হোয়াট ই সেজ। তাহলে এই যে ইট ইজ, এটা জয়েন হয়েছে বলে এখানে হোয়াট হি সেজ ইজ নট ট্রু আছে, অর্থাৎ এখানে ইটটা কিন্তু হিন্টেড আছে। ঠিক আছে, ইটটা আমাকে আলাদা করতে গেলে অবশ্যই ইট লাগিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে কি করব, যে ইট ইজ নট ট্রু, প্রিন্সিপাল ক্লজের ঘরে কি লিখবো? ইট লাগিয়ে করব, ইটটা ব্র্যাকেটের মধ্যে রেখে ইট ইজ নট ট্রু করব। আর ডিপেন্ডেন্ট ক্লজের ঘরে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের ঘরে কি লিখবো? যে হোয়াট ই সেজ। ঠিক আছে, তারপর নাম্বার 5, ইফ ইউ মিট জারিন গিভ হার দিস বুক। এখানে দেখো গিভ হার দিস বুকটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ, আর ইফ ইউ মিট জারিনটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। হলো, এবার দেখো আমরা উত্তরগুলো চেক করে নেবো একবার জাস্ট। আমরা নিচে যে ছকটা করেছি সেই ছকটা একবার জাস্ট দেখে নেবো। দেখো, আই উইল নট গো আউট, নাম্বার 1টা আই উইল নট গো আউটটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা হয়ে গেল? অ্যাজ ইট ইজ রেইনিং বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, নাম্বার 2, ইট ইজ সার্টেনটা হয়ে গেল কি? ইট ইজ সার্টেনটা হয়ে গেল, ইট ইজ সার্টেনটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট এ বার্কিং ডগ ডাজন্ট বাইটটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে দিস ইজ দ্য প্লেসটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্নটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এখানে ইটটা কি করে লিখেছি, ইটটা এখানে লেখা নেই বলে ইটটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, ইটটাকে কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে ইট ইজ নট ট্রু এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ, হোয়াট ই সেজ এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। নাম্বার 5টা কি হলো? গিভ হার দিস বুক, গিভ হার দিস বুক এটা হয়ে যাবে তোমার প্রিন্সিপাল ক্লজ, আর ইফ ইউ মিট জারিন, ইফ ইউ
মিট জারিন এটা হয়ে যাবে কি সাবঅর্ডিনেট ক্লজ, গিভ হার দিস বুকটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ, আর ইফ ইউ মিট জারিনটা হয়ে যাবে কি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 4-এ চলে যাব। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে আমাদেরকে, বলছে যে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ টেগোর। অবনীন্দ্রনাথ টেগোর। তো চলো দেখে নিই প্যারাগ্রাফটা কি লিখেছি। প্রথমে টাইটেল দেখে দিয়ে দেবে এরকমভাবে যে অবনীন্দ্রনাথ টেগোর বলে আন্ডারলাইন করে দেবে, দিয়ে তারপর লিখতে শুরু করবে। অবনীন্দ্রনাথ টেগোর ওয়াজ ওয়ান অফ দ্য টপ নোচ পেন্টার্স ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। ঠিক আছে, অবনীন্দ্রনাথ টেগোর ওয়াজ ওয়ান অফ দ্য টপ নোচ, প্রথম সারির চিত্রশিল্পীদের মধ্যে একজন ইন্ডিয়াতে জন্মানো। ঠিক আছে, তাহলে অবনীন্দ্রনাথ টেগোর একজন প্রথম সারি চিত্রশিল্পীদের মধ্যে একজন ছিলেন। তাহলে অবনীন্দ্রনাথ টেগোর ওয়াজ টপ নোচ ওয়ান অফ দ্য টপ নোচ পেন্টার্স ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড হলো। নেক্সট দেখো, হি ওয়াজ বর্ন অন হি ওয়াজ বর্ন অন 7th August 1871 at জোড়াসাঁকো ইন ক্যালকাটা। তাহলে তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? হি ওয়াজ বর্ন অন 7th August 1871 at জোড়াসাঁকো ইন ক্যালকাটা। His father was Guneन्द्রনাথ Tagore and Soudamini Devi was his mother. His father was Guneन्द्রনাথ Tagore and Soudamini Devi was his mother. হলো। নেক্সট সেন্টেন্স দেখো, সিবলিংসের ব্যাপারটা এখানে লেখা হয়নি, তার জন্য আমি নিচে স্টার্ট দিয়ে লিখে দিচ্ছি, অর্থাৎ তোমরা এখানে এরপরে স্টার্ট করবে ওটা, এরপরে এটা লিখবে যে তার মা বাবা বলে দেওয়ার পরে তার সিবলিংসের ব্যাপারটা বলবে যে দ্য নেম অফ হিজ টু সিবলিংস আর গগনেন্দ্রনাথ টেগোর অ্যান্ড সুনয়নী দেবী। গগনেন্দ্রনাথ টেগোর অ্যান্ড সুনয়নী দেবী। তাহলে প্রথমে এটা বলে দিলে, তার জন্মসাল বলে দিলে, তারিখ বলে দিলে, কোথায় জন্মগ্রহণ করেছে সেটা বলে দিলে, তারপরে কি বলবে, তার মা বাবা বললে যে হিজ ফাদার ওয়াজ গুণেন্দ্রনাথ টেগোর অ্যান্ড সৌদামিনী দেবী ওয়াজ হিজ মাদার। তারপরেই সিবলিংয়ের ব্যাপারটা এখানে উল্লেখ করে দেবে যে দ্য নেম অফ হিজ টু সিবলিংস আর, সিবলিংস মানে ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ দ্য সেম উম, অর্থাৎ একই গর্ভের ভাই বোনকে সিবলিং বলা হয়। ঠিক আছে, তাহলে দ্য নেম অফ টু সিবলিংস দ্য নেম অফ হিজ টু সিবলিংস আর গগনেন্দ্রনাথ টেগোর অ্যান্ড সুনয়নী দেবী হয়ে গেল। তারপরে লিখবে হি রিসিভড হিজ, এখান থেকে আবার লিখবে হি রিসিভড হিজ লেসন্স ফ্রম গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। তাহলে তিনি কোথায় থেকে বা কোন কোন জায়গা থেকে তিনি পড়াশোনা করেছিলেন? তাহলে হি রিসিভড লেসন বা হি রিসিভড হিজ লেসন ফ্রম গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হয়ে গেল পড়াশোনার বিষয়টা বলা। এবার তিনি তার কি কি থেকে তিনি খ্যাতি পেয়েছিলেন সেটা বলেছে। তাহলে হি ইজ নট অনলি ফেমাস ফর ড্রয়িং অ্যান্ড পেন্টিং, তিনি শুধুমাত্র যে চিত্রশিল্পের জন্য বিখ্যাত শুধু তাই নয়, তাহলে হি ওয়াজ নট অনলি ফেমাস ফর ড্রয়িং অ্যান্ড পেন্টিং বাট অলসো হি হ্যাজ লেফট অ্যান ইমপ্রেশন, মানে ছাপ ছেড়ে গেছেন, বাট অলসো হি হ্যাজ লেফট অ্যান ইমপ্রেশন ইন দ্য ফিল্ড অফ লিটারেচার but also he has left an impression in the field of literature হলো। সাহিত্যের ক্ষেত্রেও তিনি কিন্তু ছাপ রেখে গেছেন। তারপর দেখো, অবনীন্দ্রনাথ proved his excellence as a painter with the notable works of art like ভারত মাতা, দ্য পাসিং অফ শাহজাহান ইটিসি। তাহলে অবনীন্দ্রনাথ তার যে দক্ষতা, তার যে ক্রাফটম্যানশিপ, পেন্টার হিসাবে তার যে ক্রাফটম্যানশিপ বা দক্ষতা সেটা তিনি প্রমাণ করেছিলেন তার যে নোটেবল ওয়ার্কসগুলোর মাধ্যমে। সেরকম দুটো নাম এখানে দেওয়া আছে, যে ভারত মাতা, দ্য পাসিং অফ শাহজাহান ইটিসি। সাম অফ হিজ ইম্পর্টেন্ট লিটারারি ওয়ার্কস আর, তার লেখা কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক কাজকর্মের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে কি ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা ইটিসি। তাহলে সাম অফ হিজ ইম্পর্টেন্ট লিটারারি ওয়ার্কস আর ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা ইটিসি। দিস গ্রেট পেন্টার অ্যান্ড লিটারেচার, দেখো লিটারেচার স্পেলিংটা তোমরা চেক করে নেবে, LITTERATEUR লিটারেচার। ঠিক আছে, লিটারেচার মানে হচ্ছে সাহিত্যিক। তাহলে this great painter and literature breathed his last on 5th December 1951। 5th December 1951 এ তিনি মারা গেছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। However, he will be remembered forever for his great contribution in the field of art and literature। তার এই মহৎ অবদানের জন্য লিটারেচার আর আর্টের ক্ষেত্রে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাহলে এই গেল প্যারাগ্রাফ। কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সুস্থ থাকো, খুব ভালো থাকো।